অর্থনৈতিক অবস্থা একসময় শিল্পনগরী, এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। ওনারা দুজন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন এবং তাদের পরিকল্পনাও বলেছেন। শেষ এই যে নজরুল ইসলাম মঞ্জু বলেছিলেন সন্ত্রাসের কথা, সরকারের পরিকল্পনাহীনতার কথা, এবং জাহাঙ্গীর হোসেন বললেন দুর্নীতি। আপনি কি বলবেন, কেন আজকে খুলনার এই অবস্থা? এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচক দ্বয়কে। না, আপনি ঠিকই বলেছেন। একটা হচ্ছে যে খুলনার কলকারখানার কথা যদি বলি, এগুলো বন্ধ হওয়ার বিষয়টা কিন্তু স্বাধীনতোত্তর কালে বলা চলে যে আপনার এই কলকারখানার প্রতি বা আমাদের শিল্পগুলোর প্রতি এক ধরনের উদাসীনতা এবং এর সাথে দুর্নীতি বলি, সেই দুর্নীতিকে স্বচ্ছতার আওতায় নিয়ে আসতে না পারা, জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে না পারা, এবং এখানে অনেকগুলো অনিয়ম, যে অনিয়মগুলোতে সরকারগুলো হাত না দিয়ে, মানে ওই যে আমরা বলি যে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো অবস্থা, সেরকম সিদ্ধান্তে সরকার গেছে। এবং আমাদের এই যে বাংলাদেশের শিল্প কারখানা বিরাষ্ট্রীয়করণ নীতি, আপনি জানেন যে এটা হঠাৎ করে শুরু হয় নাই, এটা অনেক আগের থেকে শুরু হয়েছে। এবং আমরা জানি যে বাংলাদেশের আদমজি জুট মিল, এশিয়ার সর্ববৃহৎ জুট মিল যেটি বন্ধ করা হলো, মূলত সেইখান থেকে আসলে এই শেষ পেরেক ঠোকার কাজটা শুরু হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি ইতিপূর্বে, আমার ইতিপূর্বেকার আলোচক বলছিলেন যে বিশেষজ্ঞ মতামত নিয়ে, বিশেষজ্ঞ মতামত এই দেশে যারা শ্রমিক আন্দোলন করেন, যারা এই শিল্প কারখানা নিয়ে কাজ করেন দীর্ঘদিন যাবত, তারা কিন্তু গত সরকারের আমলে যখন এই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হলো, আপনার করোনা কালীন যে দুর্যোগ, সেই মহামারীর মধ্যে রাত্রিকালীন এবং সেখানে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে ভয়ভীতি প্রদর্শন করে শ্রমিক নেতাদের নানান ভাবে, তখন কিন্তু বলা হয়েছিল যে 500 কোটি টাকা ভর্তুকি দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে এই সরকার পাটকলগুলোকে বন্ধ করছে। সেখানে বলা হচ্ছিল যে 1000 থেকে 1200 কোটি টাকা যদি খরচ করা হয়, এবং আপনি জানেন যে স্কপের মধ্যে সকল রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলো রয়েছে, তারা একটা জরিপ করে বা তারা একটা, আপনার বলা চলে যে একটা গবেষণার মধ্যে দিয়ে তারা এই প্রস্তাবনা সরকারকে দিয়েছিলেন, কিন্তু সরকার সেটা আমলে নেয় নাই। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে স্বাধীনতা পরবর্তী, বিশেষ করে 91 থেকে আপনার বিগত, আমরা যদি বলি যে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, তাদের প্রত্যেকেরই আসলে এই কারখানাগুলো চালু রাখার ব্যাপারে তাদের উদাসীনতা ছিল, রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। শুধু তাই না, এখানে বলা হয় যে তাদের রাজনৈতিক যে ফায়দা লোটা, বা আমরা পার্শ্ববর্তী প্রভু রাষ্ট্রের কথা বলি, তাদের সেই যে যার বিরুদ্ধে এখন যারা লড়াই করছেন তাদের সরকারের আমলে আমরা দেখেছি যে সেইখান থেকে সুবিধা নেওয়ার জন্য, ক্ষমতায় যাওয়া বা ক্ষমতা থাকার জন্য তাদের প্রেসক্রিপশন ফলো করা এবং ফলো করে এই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আসলে অনেক দিন পার হয়ে গেছে, অনেক ক্ষতি আমরা করে ফেলেছি, কারণ সেইখানকার যে স্ট্রাকচারাল যে ড্যামেজ যেটা হয়েছে, ইতিপূর্বে আপনারা জানেন যে ওইখানকার, আমরা যদি খুলনা নিউজ প্রিন্ট মিলের কথা বলি, অন্য পাটকলগুলোর কথা যদি বলি, সেইখানে ভাঙারি দেখিয়ে এগুলিকে বিক্রি করে নিলাম দিয়ে লুটপাট করা হয়েছে। ফলে আমরা কিন্তু অনেক কিছু পূর্বে যে ড্যামেজটা করে ফেলেছি, সেটা রিকভারি করতে পারা, সেটা কথার কথা হবে কিনা, বা ভোটের জন্য জনগণকে, শ্রমিকদের প্রলোভন দেখানো হবে কিনা, সেটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন। তবে আমরা মনে করি যে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, রাজনৈতিক দলগুলো আগামীতে যারা ক্ষমতায় যাবেন, তাদের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে এবং তারা যদি রক্তচক্ষুকে উপেক্ষা করতে পারেন, বিশেষ করে তথাকথিত দাতা সংস্থা বা দাতা সংস্থার যারা এজেন্টগিরি করেন, তাদের প্রেসক্রিপশনকে যদি তারা ওভারলুক করতে পারেন এবং তারা যদি রাজনৈতিক সদিচ্ছা তাদের থাকে, তাহলে আমার মনে হয় যে এটা যদি ক্ষমতায় যাওয়া থাকার প্রশ্ন, প্রভুদেরকে খুশি করা, দাতাদের খুশি করা, এরকম যদি কোনো ব্যাপার থাকে, বা যদি কমিশন নিয়ে অন্য কাউকে সুবিধা দেওয়া, এরকম বিষয় যদি থেকে থাকে, তাহলে আসলে এই সমস্যার সমাধান হবে না। তবে হ্যাঁ, প্রকৃত অর্থে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে এটি সম্ভব। জি, ধন্যবাদ অ্যাডভোকেট বাবুল হাওলাদার। নজরুল ইসলাম মঞ্জু, আপনি যেটি বলছিলেন, সন্ত্রাসের কথা তুলেছিলেন, যে গত 1 বছরেও 50টি হত্যাকাণ্ডের ঘটনা কথা বলছিলেন, আর বিগত দিনে তো অসংখ্য হত্যাকাণ্ড। এবং আমরা সাংবাদিক হিসাবে বলতে পারি, খুলনায় যত রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি বা সব মিলে যত খুনাখুনি হয়েছে, রক্তের হোলি খেলা হয়েছে, আমার জানা মতে বাংলাদেশের অন্য কোনো জেলা এতটা হয়নি। কেন হয়েছিল এবং কেন এখনো হচ্ছে? আমরা তো সবসময় একটা সন্ত্রাস কবলিত থাকি। আগে ছিল নিষিদ্ধ ঘোষিত পার্টি,
পূর্ব আড়াস, তারপরে জনযুদ্ধ, তারা আস্তানা গেড়েছিল খুলনায়, এবং এটি সেই সময় সরকার পরে কঠোরভাবে এটা দমন করেছে। দমন করে এই যে যারা সরবরা পার্টি কিংবা এই ধরনের পার্টি যারা প্রধান ছিলেন তারা কিন্তু আর নেই, এবং সেই সংগঠনের লোকজনও তাদের সাজা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, ক্রস ফায়ারে তারা নিহত হয়েছেন, এটা হয়েছে। এখন যেটা হয়েছে এটা নতুন সন্ত্রাস। এটা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের পরে, জুলাই অভ্যুত্থানের পরে মাদকের প্রসার ঘটেছে, এবং গত এক বছরে যে 54-55টা হত্যাকাণ্ড শহরে ঘটেছে তার সিংহভাগ ঘটেছে এই মাদক ব্যবসায়ীদের আভ্যন্তরীণ কোন্দলে, এবং যারা মাদক ব্যবসার বিরোধিতা করে, বাধা দেয়, তাদের উপরে তাদেরকে হত্যা করেছে। এবং এই ধরনের ঘটনা খুলনা শহরে এত প্রসার ঘটেছে যে মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে তারা অস্ত্র উঁচিয়ে তারা গুলিগোল্লা করে এক এলাকা থেকে আরেক এলাকায় যায়। সংখ্যা এমন হারে বৃদ্ধি পেয়েছে যে চাঁদাবাজির হার শহরে বেড়েছে, এবং সেটি বন্ধ করার জন্য পুলিশ এ ব্যাপারে সক্ষম না, যৌথ বাহিনীর কর্মকাণ্ড নাই, এবং যার জন্য এর প্রসার ঘটেছে। এগুলি এখনই বন্ধ হওয়া দরকার, কারণ তরুণরা কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছে কিন্তু এই পরিবর্তনের জন্য না, তারা রক্ত দিয়েছে সুশাসনের জন্য, ন্যায় বিচারের জন্য, এবং এই শান্তির দেশ গঠনের জন্য তাদের স্বপ্ন। কিন্তু আমরা সেটা দেখছি গত 1-1.5 বছরে আমরা এইটি দমন করার জন্য সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ নাই। তবে আমরা মনে করি, এটা অনেকেই মনে করেন যে নতুন রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত এই আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সফলভাবে কাজগুলো শেষ করতে পারবে না। এই জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। নির্বাচনের পরেই এ ব্যাপারে কঠিন এবং কঠোর পদক্ষেপ নিতে, বিশেষ করে মাদকের প্রসার এইটা যে করেই হোক রোধ করতে হবে। আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য এই কাজটা আমাদের করতে হবে, এবং যারা এই বেচাকেনা করে এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান করতে হবে। আরেকটি হচ্ছে যারা এই শতাধিক, দুইটা মানে একটা হচ্ছে শহরের খুন, আর একটা হচ্ছে শহরের বাইরে শতাধিক এই খুনিদের গ্রেপ্তার করতে হবে, অস্ত্র উদ্ধার অভিযান করতে হবে, বিশেষ অভিযান পরিচালনা করতে হবে, এবং যারা যে সমস্ত পুলিশ কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যারা গত 10-15 বছর খুলনা শহরে আছে, এদেরকে সরিয়ে, খুলনা শহর থেকে সরিয়ে নতুন কর্মকর্তাদেরকে আনতে হবে। কারণ এই ধরনের কেস আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে পুলিশের সাথে কিংবা অন্য বাহিনীর সাথে তাদের একটা যোগাযোগ আছে। এখানে এই ধরনের সন্ত্রাস দমনের ক্ষেত্রে বহুমুখী কর্মকাণ্ড আমাদের করতে হবে, তাহলে জনপদ নিরাপদ হবে, এবং জনপদ নিরাপদ না হলে কিন্তু উন্নয়ন হবে না। এখানে কেউ শিল্প বানাতে আসবে না, চাঁদাবাজি বন্ধ না হলে কিন্তু কেউ ব্যবসা করতেও আসবে না। এবং বন্দর শিল্পনগরী খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই তিনটা মিলেই কিন্তু খুলনা। এবং এই আমাদের অনেক, আমি প্রথমে বলেছি, অনেক রিসোর্সফুল আমাদের আছে, যেগুলো একটু চেষ্টা করলেই কিন্তু এর সুফল আমরা পাবো এবং জাতীয় অর্থনীতিতে যোগ হবে। আমরা সেই জায়গাটাই করতে চাই। এই জন্য আগামী সরকারের জন্য অপেক্ষা করতে হবে। যে সরকারই আসবে সেই সরকারে যারা থাকবেন তাদেরকে উদ্যোগ নিতে হবে, এবং তাদেরকে খালি উদ্যোগ না, সরকারি কর্মপরিকল্পনার মধ্যে খুলনার উন্নয়নটাকে দিতে হবে এবং তার জন্য পার্সু করতে হবে। এবং যে দল যাবেন সরকারে, সেই দলের যারা মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, তাদেরও নজর থাকতে হবে খুলনার দিকে। কারণ একটা দেশের 8টি বিভাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিভাগকে অন্ধকারে রেখে দেশের উন্নয়ন সম্ভব না। এবং আমরা মনে করি যে এই জন্য একটা সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। আর আরেকটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, আমলাদের এই ব্যাপারে আরো উদ্যোগী হতে হবে, এবং তারা যেহেতু এইসব কাজগুলো করেন, কর্মপরিকল্পনা তৈরি করেন, তাদেরও দৃষ্টি দিতে হবে যাতে করে এই অঞ্চলের উন্নয়নের জন্য তাদেরও ভূমিকা আছে। আমাদের এই অঞ্চলে অনেক বড় বড় সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা খুলনা অঞ্চলের খালি রাজনীতিবিদ না, সবাই মিলে, সরকার, প্রশাসন, সবাই মিলেই খুলনা অঞ্চলে উন্নয়ন করতে হবে। এবং আমরা বিশেষ করে হেলাল যেটা বলেছে যে যেই ক্ষমতায় যাক তাকে আমরা সহযোগিতা করব এই খুলনার উন্নয়নের জন্য। এবং খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মধ্যে আমরা সব দল আছে, আমরা দীর্ঘদিন আন্দোলন করছি খুলনার উন্নয়নে। এবং এই যে পদ্মা ব্রিজ কিন্তু আমাদের আন্দোলনের, খুলনাবাসীর আন্দোলনের, এবং সেই ব্রিজ হওয়ার পরে এই অঞ্চলের উন্নয়ন, আরো উন্নয়ন হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না, সে থমকে গেছে। আর বিগত সরকারের আমলে হেলাল যেটা বলেছে 17 বছর ক্ষমতা থাকলো, তারা কিন্তু নিজেদেরকে সমৃদ্ধ করেছে, তারা মানুষকে সমৃদ্ধ করা, খুলনা অঞ্চল সমৃদ্ধ করা কোনো কাজ করেন নাই, এবং তারা জনগণকে সময় দেন নাই। তারা এসছেন 2-1 দিনের জন্য, এসে আবার ফিরে গেছেন, তাদের নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য তারা ব্যস্ত ছিলেন, খুলনা শহরের মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করেন না। এখানে খুলনা সিটি কর্পোরেশনের একজন মেয়র ছিলেন, তিনিও মানে যে সমস্ত উন্নয়ন দরকার, টেকসই উন্নয়ন, সেগুলো না করে উনি কিছু রাস্তাঘাট ড্রেন বানিয়েছেন অপরিকল্পিত ভাবে, প্রচুর জনগণের পয়সা খরচা হয়েছে, কিন্তু উন্নয়নের কাজ কিন্তু শেষ হয়নি, শেষ করতে পারেনি। এবং এই ধরনের উন্নয়ন আমরা চাই না। আমরা
আমরা চাই টেকসই উন্নয়ন, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতি মুক্ত উন্নয়ন চাই আমরা, তাহলেই হবে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন। জি, ধন্যবাদ নজরুল ইসলাম মঞ্জু। অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, আমি নজরুল ইসলাম মঞ্জুর কথা, আমার কাছে সন্ত্রাসের যে খুলনা অভয়ারণ্য বা যে কারণে খুলনায় সন্ত্রাস হচ্ছে, আমি দুটো কারণ যদি ওনার কথার থেকে বুঝতে পারি, এক মাদক, দুই চাঁদাবাজ। আপনি কি বলবেন, আপনি একমত কিনা? আর কারা এগুলোর সঙ্গে জড়িত, তাদের শেল্টার দাতা কারা? যেটা বলছিলাম যে এ কথা তো অবশ্যই সঠিক। এই যে খুলনা অলরেডি এখন যেভাবে খুলনাকে চেনে সেটা হচ্ছে যে খুলনা সেই সন্ত্রাস সন্ত্রাসের কবলিত জনপদ, খুলনা। হ্যাঁ, সন্ত্রাসের এখন হচ্ছে জনপদ। খুলনার পরিচয়টা এই যে সন্ত্রাস কবলিত খুলনা। আগে জি। ছিল শিল্প নগরী থেকে মৃত নগরী, আর এখন এখানে হয়ে গেছে মৃতের নগরী। অর্থাৎ জি। মৃত্যুর সংখ্যা এত বেশি যে মৃতের নগরী এভাবেও বলা শুরু করে। এটা যখন বলে তখন খুলনার অধিবাসী হিসাবে, এখানকার সামাজিক রাজনৈতিক ভাবে কাজ করার একজন কর্মী হিসাবে আমরা তখন ওখানে লজ্জিত হই। এখন এই লজ্জিত জায়গাটা কেন হচ্ছে, বিষয়টাগুলো এটা পরিষ্কার সকলের কাছে যে এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে মাদকের কারণে, একটা চাঁদার কারণে। এই দুটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে কোনো ধরনের যে না এলাকার আধিপত্য নিয়ে ঘটনাটা এরকমও ঘটছে না। ওটাও হয়তো অনেক সময় কোন একটা সময় হতে পারে যে মাদক এবং চাঁদার জন্য কোন এলাকার আধিপত্য নিয়ে এই ঘটনা একটা ঘটনার দিকে যাওয়া শুরু করতে পারে। তো সর্বোপরি কথা হচ্ছে যে আমরা এই সন্ত্রাসের নগরীর এই তকমা আমরা বা সন্ত্রাসী অঞ্চল, খুলনা অঞ্চল, এই তকমা থেকে আমাদের বেরোয় আসা দরকার। সেই কারণে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের কাজ করার জন্য অবশ্য এখন যতটা কাজ করবে সেটা সেই কাজ কিন্তু পরিপূর্ণতা পাবে না। কারণ হচ্ছে এটা রেগুলার যখন রাজনৈতিক সরকার না থাকবে ততক্ষণ পর্যন্ত এই নিশ্চয়তা, কারণ হচ্ছে তদারকি করা, এটা দায়িত্ব নিয়ে তদারকি করা এবং এর প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া, সেটার কারণে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার। এবং সেই ক্ষেত্রে এখানে যারা স্থানীয়ভাবে নির্বাচিত হওয়ার যখন সুযোগ হবে, এখানে এই অঞ্চলের যে কজন এখানে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারাও তখন হচ্ছে এই ব্যাপারটা ভূমিকা রাখতে পারবেন সবাই সম্মিলিতভাবে। তো সে কারণে ওই কথা ঠিক যে একটু অপেক্ষা করার একটা বিষয় আমাদের আছে এই এতটুকু সময়। আর সর্বোপরি কথা হচ্ছে যে সামনে যে নির্বাচন, এখানে ওই আজকের এই সন্ত্রাস বা এই সন্ত্রাস করতে গিয়ে বা যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে সব কিন্তু অস্ত্র দিয়ে ঘটনা ঘটছে। ফলে এই উন্মুক্ত অস্ত্রগুলো এই মুহূর্তে অভিযান মজবুত করে এগুলো উদ্ধার হওয়া দরকার। কারণ হচ্ছে যে এই সন্ত্রাসী যারা বলছেন যে এগুলো কারা করছে, কে কাকে হত্যা করছে, পিছনে গিয়ে প্রথম পরিচয় হলো সন্ত্রাস। আর এদেরকে কারা শেল্টার দিচ্ছেন, কারা এর পিছনে, এই বিষয়গুলো হয় কি যে যেরকম যারা করছেন ওই টাইপের যারা ঠিক ওই যে কারণে ঘটনাগুলো ঘটছে এই কারণের সাথে যারা সম্পৃক্ত তারা তাদের মাধ্যমে এই ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ আমরা এই যে মাদকের ব্যাপারে যে জিনিসটা দেখি সেটা হলো যে ঠিক মাঠে কারা মাদকের ব্যবসা করছে, এটা তো একটা কন্ট্রোলের জায়গা আছে এবং সেই কন্ট্রোলের জায়গা সরকারের বিপক্ষে মানে ভিতরে বাইরে এরাও থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা এটা বলতে অসুবিধা নাই যে সরকারের পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা থাকেন এর মধ্যে যে ভূত থাকে না, বিষয়টা আমরা ওটাকে উড়িয়ে দিতে পারি না, সর্ষের মধ্যে ভূত থাকার মতো। তো সেই বিষয়গুলো আমরা সতর্ক করতে চাই বা আমরা বলতে চাই যে এগুলো থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে, আমাদের খুলনাকে ভালো করার স্বার্থে, এই সন্ত্রাস কবলিত এলাকায় এই তকমা থেকে মুক্ত হওয়ার স্বার্থে এগুলো অস্ত্র উদ্ধার হওয়া দরকার এবং অস্ত্র উদ্ধার হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আছে এটা নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাতে পারি।